যত্ন ছাড়া কোনো কিছুই আসলে লাস্টিং করে না। আমি আসলে ভাবলাম জিনিসটা যে আসলে কি সত্য কিনা। যদি যে আমি যাই কিছু করি না কেন, তার কারণে আমি অন্যকে ক্ষতিগ্রস্ত করতে পারি না। যে আমি আমার দাবিটা চেয়েছি, বাট এটা চেতে যে আমি আরেকজনের একটা ক্ষতি করে ফেললাম, তোমার জায়গাটা হচ্ছে ওই জায়গায়। রাইট হ্যাঁ, রাইট, চেহারা মনে হয় যে অ্যাসিড মারলে যেরকম হয় অনেকটা বার্নার। ওরকম। আচ্ছা, তো আমি জ্বলতে জ্বলতে মানে পরবর্তীতে আমি আগুনের কাছে গেলাম। কোন বয়সে প্রতিদিন কত মিনিট হাঁটবেন, এই বিষয়টা হচ্ছে এরকম। চিয়া সিডের একটু বিষয় বলি। চিয়া সিড হচ্ছে ব্যাপক জনপ্রিয় একটি সুপার ফুড। হুম চিয়া হুম, সিড নাম শুনেনি এমন মানুষ মনে হয় আমরা খুঁজে পাবো না। খুবই কম। তো রাইট। চিয়া সিড, অনেকের ভিতরে একটা ধারণা আছে কি, যে চিয়া সিড আসলে কতক্ষণ ভিজিয়ে রাখা উচিত, কতক্ষণ ভিজিয়ে রাখলে পুরো বিষয়টা আপনার হেলথের জন্য ভালো। সেটা হুম কি আপনি সারা রাত ভিজিয়ে রাখবেন? চা নিয়ে কথা বলবো। চা হচ্ছে আমার ব্যাপক পছন্দের একটা বিষয়। তো আমার মতন যারা চা লাভার, ওকে, হুম। তাদের জন্য আজকের আর্টিকেল। আমি তোমাকে জানতে চা এবং খাবার খাওয়ার মধ্যে ন্যূনতম 1.5 ঘন্টার ব্যবধান। ব্যবধান রাখুন। আচ্ছা, ফেইলিওরটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করো? লাইক যে ফেইল হয়ে গেলা কোনো একটা গোলে, হুম হুম। সেটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করো? লাইক কিভাবে এটাকে, তুমি কি প্যানিকড হয়ে যাও নাকি কাম ডাউন করো? নাকি অনেকে আছে যারা মেডিটেশন করে, অনেকের লাইফস্টাইলই ওরকম যে ফেইলিওরটাকে তারা কিছুই মনে করে না। প্রিয় বন্ধু, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। যারা আছো আমাদের সাথে, আছি অনলাইন রেডিও স্টেশন রেডিও জ্যোতিতে, আছি তোমাদের আলোকিত বন্ধু হয়ে। দুপুর বেলায় আলোকিত একটু বেশিই মনে হচ্ছে না, আলোর মধ্যেই আছি। হুম হুম। আহ যে সময়টাতে আসার কথা তার থেকে খানিকটা বেশ দেরি করে এসেছি। কেন দেরি করেছি তাও কিন্তু জানাবো। তার আগে বলি, আমি একা কথা বললে হবে? রয়েছি আমি, হেলেন আর আশিক তোমাদের সাথে। তো আশিকের সাথে কথা বলি, তারপর না হয় ধীরে সুস্থে আমরা আমাদের কথাগুলো বলি, যে আমাদের জীবনে কি কি ঘটনা, দুর্ঘটনা, হুম হুম। বিপর্যয় ঘটতে থাকে। ভাইয়া, হুম হুম। কেমন আছো? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? অনেকদিন পর দেখা, আজকে চলে এসেছি আমরা। We are in, আহ, আচ্ছা, তোমার সাথে অনেকদিন পরে দেখা না? অনেকদিন অনেকদিন মনে পর। হয় না তো ভাইয়া? মনে হয় লাইক বছরকে বছর পর দেখা, এরকম মনে হচ্ছে আমার। তাই? কিন্তু তোমাকে তো ফেসবুকে দেখা হয়, এই দেখা হয়, সেই দেখায়। এই কারণে আমার মনে হয় না যে তোমাকে অনেক দিন পরে দেখেছি। আমার মনে হয় তোমাকে দেখি তো। ঠিক আছে। তারপরে হচ্ছে সত্যি স্টুডিওতে একটু দীর্ঘদিন পরে দেখা। দীর্ঘদিন পর, রাইট। আশিক আর আমি, হেলেন, আজকের ডায়েরিতে রয়েছি। লিখে জানাও তোমাদের মনের কথাগুলো আমাদেরকে, যে এই সময়টাতে কেমন যাচ্ছে তোমাদের জীবন। আমি আমার কথা বলি যে আহ, আমার আসলে জীবনটা কেমন যাচ্ছে। হুম, ক্যামেরার সামনে যখন আমরা বসি, কত ধরনের মোটিভেশনাল স্পিচ দিই না, আমরা কথা দেখি, রাইট। বলি, কত ধরনের গল্প বলি, কত রকমের সুন্দর সুন্দর বিষয় থাকে। তো আমাদের জীবন আসলে কেমন যায়, এটা কখনো একটা কোয়েশ্চেন থাকে না, কোয়েশ্চেন থেকে যায়, যে রাইট। মুনাপুর লাইফটা তো এইরকমই, বাহ কি চমৎকার। না, আসলে অনেক ঝড় ঝঞ্ঝা চলছে স্টিল নাও লাইফে। এই ঝড় ঝঞ্ঝা কাটিয়ে উঠে তোমাদের সামনে আসতে পেরেছি, এটাই হচ্ছে আমার কাছে ভালো লাগছে। যে অ্যাটলিস্ট তোমাদের সাথে শেয়ার করতে পারছি হুম যে হুম। আমি এখন মোটেই ভালো নেই। পাতা ঝরার দিন আসছে, মন খারাপের সময়টা আসছে। আমার মনটা ভালো রাখার চেষ্টা করছি, বাট স্টিল কোথাও কোথাও একটু সমস্যা চলছে। ভাইয়া। না না, ঠিক আছে, এটা এটা লাইফ অফ দ্য পার্ট অফ দ্য লাইফ, আমাদের প্রবলেম। হুম হুম। বাট যেহেতু তুমি স্টিল কিছু সমস্যার কথা বলছো, হুম। সেক্ষেত্রে আমি বলবো যে এটা একটা সুখের সংবাদ, কারণ সমস্যার পরেই কিন্তু সমাধান, আর সমাধান আসলে কিন্তু একটা আনন্দের সময় চলে আসে। তো অন্ধকারে যদি আমরা থাকি এখন, তার মানে সামনে আমরা আলোর মুখ দেখবো, এমন একটা বাহ, আশা থাকে। বাহ, বাহ, তো এটা একটা পজিটিভ একটা বিষয়। চমৎকার বললে তুমি। তো সেই আলোর দিন আমরা একসাথে আবার আসবো, এবং আমরা মিষ্টি খাবো, আমরা এনজয় করবো। তো আহ বন্ধুরা, তোমরা কে কেমন আছো আমাদেরকে জানাও। হুম হুম, আমরা জানতে চাই যে আমরা কেমন আছি এবং হুম হুম। তোমরা কেমন আছো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। ঠিক, আমরা আলোচনা করতে চাই। আলোচনার থেকে বলি আমরা আড্ডা দিতে চাই বেশি, তাই না? হুম আমরা তার আলোচনা করতে পারি না। আলোচনা শব্দটা আমার কেমন জানি জ্ঞান গম্ভীর মনে হয়। হুম হুম মনে হয় ওইটার মধ্যে আমি আসলে ঢুকতে পারবো না। হুম হুম। আমরা বরং যেটা করতে পারি তা হচ্ছে আড্ডা, আড্ডা আড্ডা দিতে পারি, আড্ডাটাই রাইট দিতে রাইট। পারি। আর সেটি হচ্ছে যে জ্যোতিষ ডায়েরিতে আমি আশিকের সাথে কথা বলছিলাম, যেহেতু একটু ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়ে এসেছি তোমাদের তোমাদের কাছে, বলছিলাম যে জীবনে আসলে যত্ন প্রয়োজন। যত্ন হুম না হলে কিছুই টেকে না। আমরা না হয় আজকের এই টপিকটা নিয়েই কথা বলি না? হুম হুম তুমি কি বলো ভাইয়া? হুম হুম, অবশ্যই।
মানে আজকে আমি বলি বিষয়টা দিয়ে হচ্ছে আজকে স্টুডিওতে আসার পরেই কথাটা বললো যে যত্ন ছাড়া কোনো কিছুই আসলে লাস্টিং করে না। আমি আসলে ভাবলাম জিনিসটা যে আসলে কি সত্য কিনা, যদি আমি আমার নিজের যত্নটা না নেই, তো আমি যদি নিজেকে নিয়ে ওই চর্চাটা না করি তাহলে তো আমিই ভেঙে পড়বো, আর আমি ভেঙে পড়লে তো আমার পুরো পরিবারই ভেঙে পড়বে। ঠিক ওই জায়গা থেকে আমাদের সকল বিষয়ে আমাদেরকে হচ্ছে যত্নবান হতে হবে এবং আমাদের যত্নের সাথে হচ্ছে থাকতে হবে। আর দি, তোমার কি মনে হয় এই বিষয় নিয়ে? তুমি কিছু বলো যে লাইক যত্ন যেটা তুমি বললে, এটা তুমি কি ভেবে আমাকে বললে কিছুক্ষণ আগে? আমি এটাই ভেবে বললাম যে যে আমরা এখানে আসি যেমন প্রত্যেকটা জিনিসের যত্ন প্রয়োজন। হুম হুম। বলি যদি ক্যামেরাটা দিয়ে আমাদের দেখা হচ্ছে, হুম, সেটারও একটা যত্ন প্রয়োজন। যত্ন প্রয়োজন, রাইট। এই যে যেখানে আমরা বসে আছি যে চেয়ারে হুম বা হুম। টুলে, সেটারও একটা যত্ন প্রয়োজন। হুম হুম। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটা জায়গার একটা যত্ন প্রয়োজন। যদি ঘরে যাই, তুমি দেখবে যে বিশেষ করে নানু বা দাদি, তাদের কাছে দেখবে যে অনেক পুরনো অনেক বিষয় আছে, অনেক জিনিস আছে। তুমি হয়তো বলতে পারো যে নানু, এটা এত পুরনো জিনিস কেন রেখেছো, ফেলে দাও। হুম হুম। তো কেন তুমি এত দীর্ঘদিন এইভাবে করে রেখে দিয়েছো, কেমন রং বদলে গেছে, হুম হুম। বোঝা যাচ্ছে না কেমন কি, এটা না থাকলেই তো ভালো, নতুন একটা কিনে দিব তোমাকে। তোমার নানু বা দাদি তিনি বলবেন, না ভাই, এটা আমি ফেলতে পারবো না, এখানে আমার অনেক ভালোবাসা, অনেক স্মৃতি, অনেক কিছু এখানে লুকিয়ে আছে, এটা আমি এত সহজে আমি ফেলতে পারবো না। তো কিছু বিষয় আমাদের সে যত্ন করে করে জিনিসটা রেখে দিয়েছে। হুম হুম। দেখা যাচ্ছে ওটার বয়স 40 বছর, হুম 45 বছর একটা বিষয় হুম। হুম সামা হতে পারে, আমি দেখেছি আছে। তো আমার কাছে মনে হয় ওই বিষয়গুলো মাথায় রয়ে যায় যে উম, আমাদের জীবনেও ওই ছোট্ট ছোট্ট একটা বিষয় হতে পারে, কিন্তু যত্ন নিলে সেটাও দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকে, থাকতে পারে, রাইট তাই না? রাইট। না না, এক্স্যাক্টলি এছাড়া এক্স্যাক্টলি। তো এটা বস্তুগত বললাম, সম্পর্কের কথা না হয় বাদই, ওটা তো আসেইনি এখনো। ওটা তো অবশ্যই। আমার আসলে যে সকল ফ্রেন্ড সার্কেল যারা আসলে বৈবাহিক জীবনে চলে গিয়েছে, বিয়ে করেছে, সো সেদিন আমার একটা ফ্রেন্ড, ও রিসেন্ট বিয়ে করেছে। প্রায় রিসেন্ট বলতে প্রায় 1 বছর হয়ে গেছে। তো ও বলছিল এমন যে আহ, সম্পর্কে মানে ইতি টানাটা খুবই সহজ, বাট এটাকে টিকিয়ে রাখা, এটাকে হুম যত্নের মাধ্যমে টিকিয়ে রাখাটা, এটা আসলেই সত্য কথা যে আমরা যদি যত্নবান না হই তাহলে তো আমরা ওটাকে টিকিয়ে রাখতে পারবো না। হুম। সম্পর্ক যেমন তেমনি আমাদের সকল কিছুই রয়েছে, আমাদের যত্নবান হতে হবে, এবং আমরা যদি যত্ন আমাদের না থাকে তাহলে আমরা ওটা কখনোই ওটার ফিউচার ভালো হয় না। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা সবাই আসলে যত্নবান হই এবং আমরা এটা বুঝি যে আসলে কি যত্নটা কতটুকু ইম্পর্টেন্ট। আর তুমি যেটা বললে এটা তো খুবই মজার একটা বিষয়। আসলে এটা এটা আমার মনে হয় যে বাংলাদেশেই সম্ভব, হুম। কারণ আমরা খুবই আবেগপ্রবণ মানুষ। ঠিক আছে, তা না হলে এই যে আমাদের যে ফেস্টিভ্যাল গুলো আসে, আমাদের হিন্দু ভাই বোনেরা যারা আছেন তাদের যখন পূজা হয়, মুসলিমদের আমাদের যখন ঈদ আসে, সেই কোথায় কত কষ্ট করে গ্রামের বাড়ি, সেই অজগরা পায় যার গ্রাম সেও কিন্তু চলে যায়। এটা আমার মনে হয় অন্য কোনো দেশে এটা সম্ভব না, একমাত্র শুধু বাংলাদেশেই সম্ভব, যে 1-2 দিনের জন্য গায়ে ফিরে যাওয়া, মাটিতে ফিরে যাওয়া, শিকড়ের টানে ফিরে যায়। শিকড়ের টানে ফিরে যাওয়া। এইটা প্রতিটা ব্যক্তির মধ্যেই বাংলাদেশে আছে। সো এগুলো আসলে আমাদের যত্নেরই কিন্তু একটা ফল, তাই না? সো সেটাই। আমি আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাই, হুম সেটা হচ্ছে বলো। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি দেখছি, হ্যাঁ, যে খুবই করুণ একটা পরিস্থিতি, দ্রব্যমূল্যের বৃদ্ধি বলি আমরা, কিংবা আমাদের শিক্ষা খাতের যে পরিবর্তনগুলো বলি। কিছুদিন আগে একটা আন্দোলন হলো দেখলাম, সেই আন্দোলনে আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হলো, এরপর আবার একটা আন্দোলন হলো, সেই আন্দোলনে দেখা গিয়েছে যে আমাদের 7 কলেজ বলছে যে আমরা আহ, মানে ঢাবির আন্ডারে আমরা থাকবো না। এরপর আমরা দেখলাম তিতুমির কলেজ বলছে যে আমি বিশ্ববিদ্যালয় চাই। এই যে বিভিন্ন পরিস্থিতি, এই সকল পরিস্থিতিতে তুমি অ্যাকচুয়ালি মানে অল ওভারঅল সবকিছু মিলিয়ে তুমি বাংলাদেশের ফিউচার কি দেখো? অনেক অনেক গভীর বিষয় বলেছো। বাংলাদেশের ফিউচার যদি সাদামাটা কথায় বলি, হুম আমরা কিন্তু আক্ষেপ করে বলি কি হবে এই দেশের। হুম। কারণ সবাই যার যার জায়গা থেকেই সে তার দাবি দেওয়া নিয়ে ব্যস্ত। হুম ইভেন একটা বিষয় দেখলাম যে যখন তিতুমির কলেজের যে সংঘর্ষটা হলো, ইট পাটকেল ছুঁড়ে একটা শিশু কিন্তু রক্তাক্ত, নারী রক্তাক্ত। হুম হুম। আমি আসলে এত গভীর বা কাউকে হেয় প্রতিপন্ন কোনো কিছুই বলবো না, শুধু এতটুকুই বলি যে আমি যাই কিছু করি না কেন, তার কারণে আমি অন্যকে ক্ষতিগ্রস্ত করতে পারি না।
আমি আমার জীবনের যত, ধরো আমার নিজেরই একটা দাবি আছে, সেটি নিতে গিয়ে আমি অন্য কারোর সংশয়, ক্ষতি, হানি এই সব কিছু করার রাইটস আমার নেই। কারণ সেই মানুষটা তো সুন্দরভাবেই সে চলছে, তার জীবনটা তো অনেক মূল্যবান, আমার কোনো অধিকার নেই সেটি ছিনিয়ে নেওয়ার। বাস আমার এতটুকুই মনে হয় যে আমি আমার দাবিটা চেয়েছি, বাট এটা চেতে যে আমি আরেকজনের একটা ক্ষতি করে ফেললাম, তোমার জায়গাটা হচ্ছে ওই জায়গায়। রাইট হ্যাঁ। রাইট। না, আমি আমার একটা ব্যাড একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে আমি বই কিনতে গিয়েছিলাম নীলক্ষেত। হুম তো নীলক্ষেত যাওয়ার পর এখন বই কিনলাম, কিনে আমি ভাবলাম যে আহ, একটু এলিফ্যান্ট রোড থেকে একটু জুতাগুলো দেখে আসি, জুতাও কিনবো। সো তখন ঢাকা মানে ঢাকা কলেজ আর হচ্ছে সিটি কলেজের মধ্যে সংঘর্ষ চলছে, মানে ওদের মধ্যে সামাও কোনো একটা বিষয়, এই রিসেন্ট 2-3 দিন হবে। তো এখন টিয়ার শেল এরা হচ্ছে পুলিশ মেরেছে রাস্তার মধ্যে, এবং এমন টিয়ার শেল মেরেছে পুরো, মানে ওই ছত্রছায়া যারা সবারই চেহারা পুরো জ্বলা শুরু হয়ে গেছে হুম। লিটারেলি। এখন আমি তো ধোঁয়া, আমি বুঝি না যে ওটা টিয়ার শেল, আমিও ধোঁয়ার মধ্যে দেখি লোকজন যাচ্ছে, আমিও হাঁটা শুরু করছে, আমারও জ্বলা শুরু করতেছে লিটারেলি, লাইক চোখ লাল হয়ে অবস্থা খুবই। তো অনেক বড় একটা ব্যাড একটা বিষয়। এবং তখন এক ভাই বলল যে ভাই ওদিকে আগুন আছে, আগুনের কাছে সবাই যান, আগুনের কাছে সবাই যান। মানে আগুনে যে, মানে ওই, মানে ধোঁয়াটা। টিয়ার শেল যে আমরা যেটা দেখছি যে টিয়ার শেল নিলে তো যদি পানিও দিই তাহলে কিন্তু আরো বেশি জ্বলে, মানে চেহারা মনে হয় যে অ্যাসিড মারলে যেরকম হয় Burn অনেকটা হয়। ওরকম। আচ্ছা। তো আমি জ্বলতে জ্বলতে মানে পরবর্তীতে আমি আগুনের কাছে গেলাম। এখন আমি কিন্তু এই আন্দোলন, মানে যেটাই বিশৃঙ্খলা হয়েছে এটা কিন্তু কোনো পার্ট আমি না, বাট আমি একটা কি ভিকটিম হয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো। সো এইটা খুবই আমাদেরকে খুবই কাঁদায় এবং আমাদেরকে খুবই ভাবায় যে কোথায় কাদায় যাচ্ছে এবং বাংলাদেশ। কাদায় এবং ভাবায়। ডায়েরিতে আমরা আছি, ডায়েরি মানে মন খুলে কথা বলা, আর আমরা সেইভাবে গল্প শুনে বোঝাই যাচ্ছে, আমাদের আড্ডা শুনে বোঝাই যাচ্ছে আহ, একদম আমরা মন খুলে মন খুলে আমাদের বিষয়গুলো। কথাগুলো, যেহেতু এই কথাগুলো অনেক সময় আমরা কাউকেই বলতে পারি না, তাই না ভাইয়া? রাইট রাইট রাইট। আমাদের কথা বন্ধুদের একটাই সুবিধা হচ্ছে আমরা মন খুলে কথা বলতে পারি আমাদের বন্ধুদের সাথে। কেউ না শুনুক, তারা তো নিশ্চয়ই আমাদের কথা শুনবে। আমি একটা আর্টিকেল দেখছিলাম, আর্টিকেলে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে হাঁটার একটা বিষয়। এই সময় আমরা শীতকালে সম্ভবত হাঁটার একটা সিজন চলতে থাকে ভাইয়া, খুব দ্রুত জোরে সরে হাঁটো, আস্তে হাঁটো, ধীরে হাঁটো, হাঁটো হাঁটো আর কি, হাঁটার একটা ব্যাপক চিন্তা চলে। তো সবাই কি সব রকম তালে হাঁটতে পারে? আসলে তোমার কাছে কি মনে হয় যে তুমি যে কোনো রকম ছন্দে, যে কোনো রকমের গতিতেই তুমি হাঁটতে পারো কিনা? এটা কিন্তু আমি নিজেও আজকে একটু অবাক হলাম এই ফিচারটা দেখে, আর্টিকেলটা দেখে। তা হচ্ছে যে 18 থেকে 30 বছর মানে কতক্ষণ হাঁটতে হবে, কোন বয়সে প্রতিদিন কত মিনিট হাঁটবেন, এই বিষয়টা হচ্ছে এরকম। তো 18 থেকে 30 বছর বয়সের মানুষেরা হচ্ছে প্রতিদিন 30 থেকে 60 মিনিট হাঁটলেই কিন্তু হবে। 30 থেকে 60 মিনিট হাঁটলে ওজন যেমন নিয়ন্ত্রণে রাখা যায়, তেমনি কমে স্ট্রেস, মানসিক ধকল। তাই আপনার বয়স 18 থেকে 30-এর মধ্যে হলে নিয়ম করে প্রতিনিয়ত আধা ঘন্টা হাঁটার চেষ্টা করুন। তার মানে এটা একটা বুঝি আমরা দীর্ঘ সময় এখানে না গেলেও হবে। 31 থেকে 50 বছর যে মানুষগুলো, তাদের হচ্ছে 30 থেকে 45 মিনিট। আচ্ছা, মানে বেড়ে যাবে, কমে যাবে, মানে কমবে। আচ্ছা, কমবে 30 থেকে 45। ওকে, 30 থেকে 45 মিনিট। 18 থেকে 30 বছর ছিল হচ্ছে 30 থেকে 60 মিনিট, 60। আচ্ছা, 1 ঘন্টার একটা জার্নি করতে পারেন। কিন্তু 31 থেকে 50-এর মধ্যে হচ্ছে 30 থেকে 45 মিনিট, এই সময়টা আপনি হাঁটতে পারেন এবং সেটি কিন্তু দারুণ হবে। এরপরে যেটা হচ্ছে 51 থেকে 60 বছর, তাদের জন্য হচ্ছে 30 থেকে 40 মিনিট, একটু একটু করে কিন্তু কমছে। ওখানে ছিল 45 মিনিট, 5 মিনিট কিন্তু আরো কমে গেছে। প্রতিনিয়ত নিয়ম করে 30 মিনিট হাঁটলে শরীরের হাড় থাকবে সুস্থ, এবং জীবনের এই যে নানা ধরনের যে পরিবর্তনগুলো আসছে সেটা কিন্তু আপনি সেই জায়গাটা থেকে আপনি একটু এগিয়ে যেতে পারবেন, মানে একটু ফিট থাকতে পারবেন। আরো যদি আপনি বয়সটা আর একটু বেড়ে যায়, 66 থেকে 75 বছর যদি এই সময়টাতে আপনার হাঁটার ইচ্ছা খুবই হয়, তাহলে তা গিয়ে দাঁড়াবে 20 থেকে 30 মিনিট। এতটুকুই কিন্তু যথেষ্ট আপনার হাঁটার এই সময়টা। তো আমরা অনেক সময় হচ্ছে নিজেরা না বুঝে, না চিন্তা করেই এই যে হাঁটা শুরু করলাম, হেঁটে পুরো ভাইরাল হয়ে যাবো এরকম একটা বিষয়। তো হাঁটতে হবে নিয়ম মেনে, বুঝে।
বুঝে শুনে, মানে কোন একদিন দেখা গিয়েছে আমি যেমন ডায়াবেটিস এর পেশেন্ট গুলো হয়, হুম। আমার চাচা তারই ডায়াবেটিস ছিল, সে আমার জানার মতো সে 2 থেকে 3 ঘন্টা হাঁটতো, মানে তার হি ইজ লাইক 42 ইয়ার্স ওল্ড। হুম। তো সে 2 ঘন্টা সর্বনিম্ন সে হাঁটতো। তো এই যে হাঁটার যে নিয়ম, না এটা আমি শুনছিলাম, ভালো লাগলো যে হাঁটারও একটা জেনে, মানে যারা জানবে তাদের কোনো কি নেই, ঠিক ক্ষতি নেই, তারা ঠিক। আহ, অবশ্যই সেই সুফলটা তারা পাবে। হুম। এটা একটা খুবই ভালো একটা বিষয় ছিল। তো এটা আসলে বেসিক্যালি পার্কে গেলে দেখা যায়, বিভিন্ন পার্কে গেলে দেখা গেছে তারা অনেকে মানে ঘন্টার পর ঘন্টা শুধু হাঁটছে 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 আর ঘাম ঝরাচ্ছে। হুম হুম। তো কতটুকু আমরা ঝরাবো? আর আমরা জানি যে ঘাম আপনি যদি ঝরান, এটার যদি আপনার ওই ঘামটা যদি আপনি মুছে না ফেলেন, হুম। আপনার শরীরে যে ঘামটা যদি আপনি টিস্যু হোক কিংবা কোনো কিছু মুছে না ফেলেন, শরীরে যদি ওটা যদি আবার হুম। মানে শেষ হয়ে যায়, তাহলে কিন্তু এটা অনেক অনেক আপনার রোগ আপনার শরীরে হবে। ঠিক। আর হচ্ছে আমাদের ভিতরে আরেকটা সমস্যা দেখা যায়, তা হচ্ছে যে আমরা একদিন একটা কাজ করি, পরের দিন সেটি আর করতে আমাদের মনে থাকে না। যে কোনো কাজ যদি আপনি শুরু করেন, আপনি কন্টিনিউ সেই বিষয়টা রাখবেন, ধারাবাহিকভাবে সেটি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে শরীরটা ফিট থাকে। অনেক সময় এরকম হয় যে খুব বেশি খেললাম, একদিন এমন ব্যাডমিন্টন খেললাম যে পরের দিন একদম হাত পা ব্যথা করে আর আমি উঠতেই পারলাম না। যেটাই করে না কেন, বা ক্রিকেট ছেলেরা যেটা করে, হুজুকে হুম হুম চলে যাচ্ছে বা দৌড় দিচ্ছে বা খেলছে, বা যে কোনো মানুষেরই এটা হচ্ছে যে খুব একটা ইচ্ছা হচ্ছে এখনই শুরু করে দিই সবকিছু, হুম হুম তারপরের 2 দিন আর কোনো খোঁজ খবর নেই। নিয়ম করে হাঁটুন, ভালো থাকুন। আর একটা বিষয় আমি একটু ইনফরমেশন, যেহেতু একটু ইনফরমেশন দিই, চিয়া সিডের একটু বিষয় বলি। চিয়া সিড হচ্ছে ব্যাপক জনপ্রিয় একটি সুপার ফুড। হুম চিয়া সিড নাম শুনিনি এমন মানুষ মনে হয় আমরা খুঁজে পাবো না। খুবই কম, তো রাইট। চিয়া সিড, অনেকের ভিতরে একটা ধারণা আছে কি, যে চিয়া সিড আসলে কতক্ষণ ভিজিয়ে রাখা উচিত, কতক্ষণ ভিজিয়ে রাখলে পুরো বিষয়টা আপনার হেলথের জন্য ভালো। সেটা কি আপনি সারা রাত ভিজিয়ে রাখবেন? অনেকে আমরা কিন্তু করি, সারা রাত চিয়া সিড ভিজিয়ে রাখি, রাত্রেবেলা ভিজিয়ে রাখি, সকালে উঠে আমরা খেয়ে ফেলি। আসলে কি জিনিসটা ভালো কিনা একটু জানি। আহ এখানে যে আমি প্রথম আলো থেকেই এই বিষয়গুলো নিয়েছি। প্রথম আলো তো একেবারে জ্ঞানের ভান্ডার, হুম আমরা হুম সেখান থেকেই এই ছোট্ট ছোট্ট ইনফরমেশন গুলো নিই। আহ সেটি হচ্ছে যে চিয়া সিডে এখানেও বলা আছে যে সারা রাত পানিতে ভিজিয়ে রাখেন, এটি সম্ভবত সবচেয়ে বেশি প্রচলিত। কেউ ভিজিয়ে রাখেন কয়েক ঘন্টা, অনেকে রাতে ভিজিয়ে রাখতে ভুলে যাওয়ার কারণে হয়তো পরের দিন সকালে আবার চিয়া পানি খানি না। আপনি কি এরকম ভুলো মনাদের দলে? যে দলেই থাকুন, আপনার জন্য আছে সুখবর। আচ্ছা, হুম। চিয়া সিডে যেসব পুষ্টিগুণ আছে, মাত্র 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলে এর সবই আপনি পাবেন। মানে সিম্পলি সারা রাত ভিজিয়ে রাখার কোনো কোনো প্রয়োজন দরকার নেই, নেই। আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে আমি ওই ফলটা আমি পাচ্ছি যেটা আমি। সারা আচ্ছা আচ্ছা। সারা রাত ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আহ 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই সবই পাবেন। কিন্তু যদি চিয়া পানি না খেয়ে অন্য কোনো রেসিপি বানাতে চান, সেক্ষেত্রে ঘন্টা 2 ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু সারা রাত তার কোনো দরকার নেই। তো প্রিয় বন্ধু, আমাদের আসলে অনেকক্ষণই অনেক বিষয়ে অনেক রকমই একটা ভুল ভ্রান্ত ধারণা থাকে, আচ্ছা যেটা আচ্ছা থেকে আচ্ছা। কিন্তু আমরা বের হতে পারি। চিয়া সিড, আমার নিজেরও এরকম ধারণা ছিল, পরবর্তীতে এটা থেকে আমিও আসলে আমিও তো ভাবছি যে এই শুটটা শেষ করার পরে আমার মানে মাকে আমি একটা কল দিব যে এটা করা যাবে না, সেও সেম কাজটাই করে, দেখে গেছে তাই। রাতে ঘুমানোর সময় ভিজে সকালে উঠে ওইটা তাহলে তো আমি যা আজকে বলছি সব তোমার কাজের অনেক কথা। অনেক কাজের, অনেক 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 একটা কাজের। সো সেটাই আসলে একটা কথা আছে যে অনেক পরিশ্রম না করলে সফলতা পাওয়া যায় না। একজন একটা আর্টিকেলস পড়ছিলাম যে আপনি অনেক পরিশ্রম করবেন তাহলে আপনি সফলতা পাবেন, কিন্তু ব্যাপারটা আসলে ওরকম না। ওরকম যদি হতো তাহলে আমাদের অনেক পরিশ্রম করা যে ছোট ক্যাটালগের যারা কাজ করে এরা কিন্তু আছেন। তো সফলতা বলতে কি আমাদেরকে সেটা আগে বুঝতে হবে। আর কনসিস্টেন্সিটা হচ্ছে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। সফলতা পাওয়ার জন্য যে অনেক পরিশ্রমী হইতে হবে, অনেক পরিশ্রমী করব, পরিশ্রম তো আমি করব, বাট কনসিস্টেন্সিটা রেখে আমি করব। ওই যেমন যেমন একটা কথা বললে যে লাইক আপনি একদিন 2 ঘন্টা হাঁটলেন, পরের দিন আর হাঁটলেনই না, কনসিস্টেন্সি নেই। তো কনসিস্টেন্সি নিয়ে আমাদের যেমন একটা কথা আছে যে একটা অ্যামাজন একটা হচ্ছে আপনার জঙ্গল আমরা সবাই জানি, এবং একটা বড় একটা অশন আছে অ্যামাজন। তো সেই অশনের যে চূড়া, মানে যেখান থেকে পানিটা পড়ে, ওইটা একটা ফোঁটা পানি পড়ার পর 6 সেকেন্ড পর, মানে 6 থেকে 8 সেকেন্ড পর আরেক ফোঁটা পড়ে। মানে ইমাজিন যে 8 সেকেন্ড পর একটা পড়লো, আরো 8 সেকেন্ড পরে 8 সেকেন্ড পর আবার একটা পড়বে,
এইভাবে করে ফোঁটা ফোঁটা পড়তে 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 একটা বড় একটা সমুদ্র হয়ে গেছে। হুম। কারণটা হলো কনসিস্টেন্সি। কারণ এটা ওই 8 সেকেন্ড পর পরই পড়ছে পড়ছে, শত শত বছর ধরে পড়ছে, কোনোদিনও কোনো কিন্তু কি নেই, বিরাম নেই। বিরাম নেই। ঠিক। সো কনসিস্টেন্সি দিয়ে যদি আমরা কোনো কিছু করি, আমার মনে হয় যে আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, যে গোলটা, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। আর সফলতা হচ্ছে একটা জার্নি। হ্যাঁ, আমরা একটা গোল করতে পারি, গোলটা অ্যাচিভ করলাম, এটাকে আমরা এনজয় করতে পারি, বাট জার্নিটা কিন্তু কখনো কি হয় না, থামিয়ে দেওয়া যাবে না। থামিয়ে দেওয়া যাবে না, থামানো যাবে না, আর ওটা চলবেই। ঠিক। সো সেটাই, অনেকে যারা মনে করেন যে অনেক পরিশ্রম না করলে সফল হওয়া যায় না, পরিশ্রমের সাথে আপনাকে কনসিস্টেন্সিটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক। এবার যে টপিকটা, এই টপিকটা শুধুমাত্র আমার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই টপিক আমার জন্য এই কারণেই বলবো যে এটার মধ্যে প্রথম ক্যাটাগরিতে, দ্বিতীয় ক্যাটাগরি, তৃতীয় ক্যাটাগরি, যত হুম। ক্যাটাগরি বলো না কেন সবগুলোতে আমি পড়ি। আচ্ছা আচ্ছা, জানি তাহলে তো তুমি বলছো, শুনতে হবে মনোযোগ হ্যাঁ, দিয়ে। তুমি শুনলেই বুঝবা। হ্যাঁ দি, তুমি একদম পারফেক্ট বলেছো। ঠিক আছে, এবারে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে চা নিয়ে কথা বলবো। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং, সাউন্ডস গুড। চা নিয়ে কথা বলবো। চা হচ্ছে আমার ব্যাপক পছন্দের একটা বিষয়। তো আমার মতন যারা চা লাভার, ওকে, তাদের জন্য আজকের আর্টিকেল। আমি নিজে শিখছি, বন্ধুদেরকে বলছি। ক্যামেরার ওপাশে যারা রয়েছে, দুইজন কাজ করছে, প্রিয় ভাই আমার, তারা চাখর ছিল না, তাদেরকে আমি ঠেলে গুতিয়ে আর কি এই জগতে এই যুগে আনার খুব চেষ্টা করছি। ঠিক আছে, প্রতিনিয়ত তাদেরকে বিভিন্ন ভাবে প্রলোভিত করছি। চা খাও, চা খাও, চা না খেলে হবে না, একটু চিনি দিই, একটু এই করি, এই করি। যাই হোক, আজকে আমার শিক্ষার একটা ব্যাপার আছে যে চা আসলে কেমন পরিমাণে খেতে হবে। রোজকার চায়ের পরিমাণ 1-2 কাপের মধ্যে সীমিত রাখা ভালো, বড় জোর 3 কি 4 কাপ। বুক এখানে তো ভেঙে যাচ্ছে। যদিও কফির চেয়ে ক্যাফেইনের মাত্রা কম, তবুও বিষয়টি খেয়াল রাখতে হবে, কারণ চায়ের পরিমাণ বাড়িয়ে দিলে ক্যাফেইনের মাত্রাও বেড়ে যাবে স্বাভাবিকভাবেই। আর তাতে বুক ধড়ফড়, অস্থিরতা, তিরিক্ষি মেজাজ, মাথা ব্যথা, মাথা ঘোরানো, ঘুমের সমস্যার মতো মুশকিলে পড়তে পারেন আপনি। অতিরিক্ত ক্যাফেইনের কারণে বুকে ব্যথা, দ্রুত শ্বাস প্রশ্বাস, অত্যাধিক তৃষ্ণা, এমনকি বমি বা পাতলা পায়খানাও হতে পারে। খালি পেটে চা খাবেন না। ব্যক্তি সংস্কৃতি খুব একটা স্বাস্থ্যকর নয়। এর কারণ হলো খালি পেটে চা খেলে অ্যাসিডিটির ঝুঁকি বাড়ে। চা ও খাবার খাওয়ার মধ্যে ন্যূনতম 1.5 ঘন্টার ব্যবধান রাখুন। তুমি কি জানতে? চা এবং খাবার খাওয়ার মধ্যে ন্যূনতম 1.5 ঘন্টার ব্যবধান রাখুন। কারণ চায়ে ট্যানিন নামক একটি উপকরণ রয়েছে, যার কারণে আমাদের দেহে আয়রন শোষণ হতে বাধা পায়। খাবারের আয়রন সঠিকভাবে শোষিত না হলে আপনি কিন্তু আয়রনের অভাবজনিত জটিলতায় ভুগতে পারেন। চায়ে চিনি দেবেন না। মধু কিংবা গুড়কেও চিনির বিকল্প হিসেবে ধরে নেবেন না। মিষ্টতা আনার ক্ষেত্রে উপকরণ শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এবং এই ক্ষতিকর প্রভাবের জন্য বাড়তি ওজনটা হয়। তাই চায়ে চিনি খাওয়ার অভ্যাস থাকলে একটু একটু করে কমিয়ে আনার চেষ্টা করতে পারেন। মানে পুরো ফিচারটা কিন্তু একদম অসাধারণ, চমৎকার। আমার জন্য তো বটেই, আমার মতন চা লাভার যারা আছে, যেমন অনেকে বলে ভাতের মতন করে চা খাই। ভাইয়া বুঝছো, আমি তো মানে ধারাবাহিক ভাবে তুমি যেটা বলছো, বেশি দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধারাবাহিক। 1 কাপ শেষ হয়েছে, আরেকটা কাপ আনো। তোমাকে একটা ঘটনা বলি। যখন আমি স্টুডেন্ট, সিদ্ধেশ্বরীতে পড়ছি, তো আমরা 7টা ফ্রেন্ড একসাথে আমরা গেলাম, ক্যান্টিনে গিয়েছি, 7টা কাপের অর্ডার দিয়েছি, 7 কাপ চা। এখন ওরা চা অর্ডার দেওয়ার পর আমাকে বললো, তুই চা এখানে থাক, হচ্ছে স্যার আবার কি জরুরি কাজে ডেকেছে, ক্লাসরুমে আর কি যেতে হবে বা অফিস রুমে যেতে হবে। তো ওরা আমাকে 7 কাপ চা আমাকে রেখে ওখানে চলে গেছে। ঠিক আছে, এসেই তো খাবো, ও তো আমারটাই আমি খাবো। আমি বলছি, চিন্তা করিস না, আমি আমারটাই খাচ্ছি, তোরা তাড়াতাড়ি আয়। এখন দেখি আসে না, আমি আমার কাপ শেষ করলাম, এরপর চিন্তা করলাম আর 1 কাপ খাই, আর 1 কাপও খেলাম। তো যতক্ষণে আসছে ততক্ষণে আমি 7 কাপই শেষ করে ফেলেছি। ওরা এসে আমাকে মানে পারে না যে কি করে, পরে বলতেছে, তুই 7 কাপ শেষ করেছিস, তুই বিল দিবি। আমি বলছি, নো প্রবলেম, আমি দরকার হলে আরো 7 কাপ এনে দিচ্ছি, টেনশন নিস না। তো আমার এই চা খাওয়ার ঘটনাটা নিজে মনে পড়লে নিজেই আমার হাসি পায় যে খুব ভালো লেভেলের চা, মানে লাইক এটা তো ওইরকমই হয়ে গেল যে ভাতের মতো চা খাবো। আমি তোমাকে বললাম না যে ভাতের মতো চা খাই, এরকম একটা ব্যাপার থাকে। তো বয়স হচ্ছে, সাবধান। শুধু বয়স বলে না, নিজেকে ভালোবাসি তো, একটু সতর্কতা প্রয়োজন। একটু কেন,
যত্নর প্রয়োজন, তাই না? যে Right, right. কথাটা দিয়ে আমরা শুরু করেছিলাম ভাইয়া। এখন এখানে তাহলে কি করব আমরা? কি চায়ের সাথে কি চিনি একদম না নেওয়াটাই বেটার, নাকি যত কম নেওয়া যায়? কারণ মজা না হলে তো আমরা যারা মজারও তো একটা fan। ব্যাপার আছে একটু শৌখিনতার একটা হুম, ব্যাপার আছে। হুম, হুম। এখানে কিন্তু বলেছে যে 1 কাপ 2 কাপ হলে ভালো, মানে বড় জোর 4 কাপ, কিন্তু এর বেশি না। 4 কাপটা কি মানে চা খাবো? চা খেতে পারো, এবং তাতে চিনির পরিমাণ পরিমাণ যত কম পারো, যত কম পারি। এবং চা খাওয়ার পুরো সময়টা হচ্ছে খাবার যদি খাও, খাবার এবং চায়ের মধ্যে 1.5 ঘন্টা একটা এটা তো হয় না, খেয়ে তো চা খাই। ব্যবধান অবশ্যই থাকতে হবে। নতুবা যেটা বললো যে অদূর ভবিষ্যতে আয়রন জনিত যে সমস্যাগুলো, অভাবের মধ্যে আমরা পড়তে পারি। আর হচ্ছে খালি পেটে মানে চা খাওয়া যাবে না, ভরা পেটে অবশ্যই হ্যাঁ, খেতে হবে। খালি পেটে চা না। আর ওই যে ব্যক্তি যে সংস্কৃতি, ওইটার জন্য আসলে আমরা ইউজ টু না হলেই ভালো। বলো, আজকে তুমি কত কিছু শিখছো? হিউজ আজকে তো না আসলে আমি শিখতে পারতাম না। আমি তো একবার ভেবেছিলাম যে আজকে আমাদের শোটা হবে কি হবে না, ওয়েটিং ফাইনালি যাক অনেক কিছু শিখছি। মুন আপু আছে, তুমি কেন মানে এত টেনশন করো বলো তো? যেখানে মুন আপু আছে সেখানে কি তোমার কোনো চিন্তার কোনো কারণ নেই। তুমি বরঞ্চ আরো অনেক কি বলে বিষয়গুলো তুমি জানতে পারছো। আচ্ছা, চা নিয়ে যেহেতু কথা বলছি, তোমাকে আর একটা ইনফরমেশন দিই। সেটা হচ্ছে যে কিছু চা তুমি খেতে পারো খুব আনন্দে আয়োজন করে, সেটা কিন্তু দারুণ একটা বিষয় হতে পারে। অপরাজিতা ফুলের চা। অপরাজিতা ফুলের চা, যেটা তোমরা শুনছি আজকে। তুমি যে ফুলটাকে আমরা অনেক সময় নীলকণ্ঠ ফুল বলে চিনি, নীল রঙের লতানো একটা ফুল, তুমি দেখেছি তুমি দেখেছো। ওটার একটা নাম অপরাজিতা, অন্য একটি নাম হচ্ছে নীলকণ্ঠ। নীল রঙের একটা ফুল, যেটি দিয়ে কিন্তু চা বানিয়ে খেলে বেশ ভালো ধরনের উপকার হবে, হেলদি হবে, এবং তোমার শরীরের জন্য যেটি ভালো হবে সেটি কি হবে? অপরাজিতা ফুলের চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালীকে শিথিল করতে সাহায্য করে, যা রক্তচাপ কমিয়ে হৃৎপিণ্ডের উপর চাপ কমায়, ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে আসে। ঠিক আছে, ভালো একটা বিষয় যেটা আমাদের হৃদয়ের জন্য ভালো, এবং ত্বকে বার্ধক্যের ছাপ কমায়, বুড়ো হবেন না, মানে আপনার দাগ পড়ে যাবে না আর কি, অনেকটা কমাবে। আচ্ছা। অপরাজিতা ফুলের চায়ে রয়েছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যা অকাল বার্ধক্যের কারণ হিসেবে পরিচিত, ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পানি থাকায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পানি শরীরে থাকা বিষাক্ত উপাদানগুলো শরীরে ডিটক্স করতে সাহায্য করে। যদি আপনি তরুণ থাকতে চান, অপরাজিতা ফুলের চা খেতে পারেন। ও আজকে মানে ভাইয়া আজকে ভাবছে কোথায় পাবো। আমি যেটাই ভাবছি, যেটা আমি কোথায় পাবো, কোথা থেকে আমি আজকে এই চাটা নিয়ে আসবো। আমি একটা ইনফরমেশন দিই, সেটা আমি শুনেছি, একটা আর্টিকেলে দেখেছিও, যে এমন ছিল যে আপনি কি চা খাচ্ছেন, আপনি কি রং চা খাচ্ছেন? একজন বলছে হ্যাঁ আমি খাচ্ছি, বলছে এটা আপনার ক্ষতি করছে। পরে ওটা ডিসকাশন বলেছে আপনি দুধ চা খাচ্ছেন, ওটা আপনার কিছু না কিছু ক্ষতি করছে, শুধুমাত্র গ্রিন টিটা হচ্ছে আপনাকে উপকার করছে। কিছু দেশ কিন্তু পুরো গ্রিন টির উপরেই থাকে, তারা পানির মতোই তারা কিন্তু সবসময় এটাকে ব্যবহার করে। ওকে, এই ফুলের আরো একটু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ব্যাপক গুণের চা হ্যাঁ ডায়াবেটিসের ঝুঁকি কমায়, ডায়াবেটিসের ঝুঁকি কমায়। খাবার আগে অপরাজিতা ফুলের 1 কাপ চা পান করলে গ্রহণ করা খাবার থেকে গ্লুকোজ শোষণে এটি বাধা দেয় ও কমিয়ে দেয় রক্তের শর্করার মাত্রা, যা ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য উপকারী। ওরে মা, আমি কোথায় পাবো এটা? এটা তো লাগবেই। তুমি পেলে আমাকে বলো। হ্যাঁ। আচ্ছা, আমাদের বন্ধুরা যদি পায়, আমাদের যদি করুণা করে, অবশ্যই আমাদের অফিসের অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা গিফট করলেও করতে পারেন, আর আমাদেরকে দিলেও দিতে পারেন, আমরা মাইন্ড করব না। ওকে, এছাড়া যেটা আছে, মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। অপরাজিতা ফুল নুট্রোপিক হিসাবে প্রমাণিত। নুট্রোপিক এমন একটি পদার্থ যা স্মৃতিশক্তি বৃদ্ধি করে। এই ফুলের চা পানে সতেজ হয় মস্তিষ্ক, বাড়ে কার্যকারিতা। ওয়াও, মানসিক চাপ কমায়, ক্যান্সারের ঝুঁকি কমায়, এরকম আরো অনেকগুলো বিষয় রয়েছে অপরাজিতা চায়ের ফ্লেভারে। তো এক হিসাবে প্রথমে বললাম একটু সতর্ক হন, কিন্তু এই চাটা এখন যেটার কথা বলছি সেটি হচ্ছে আপনার শরীরের জন্য দারুণ কিন্তু একটা কার্যকর একটা বিষয়। স্টুডেন্টরা কিন্তু কম বেশি আমরা সবাই চায়ের সঙ্গে জড়িত, সবাই তো আমাদের জীবনে নতুন একটা ফ্লেভার যোগ করতে কিন্তু কোনো সমস্যা নেই। আমি বলবো যে অনেক দুধ চা না খেয়ে আসলে বিভিন্ন ফ্লেভার হার্বস চা
খাওয়া যেতে পারে। এই শীতে বিভিন্ন ফ্লুর বিরুদ্ধে কিন্তু এটা খুব দারুণ কার্যকর হবে। এছাড়া আমাদের মায়েরা কিন্তু যেটা করেন, একটু সর্দি ঠান্ডা লাগলে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা হুম বা আদা বিভিন্ন মশলা দিয়ে একটা চা বানিয়ে দেন, হুম একটু মধু দিয়ে দেন, হুম হুম। তাও কিন্তু খেতে পারেন। আজকে পুরো চায়ের গল্প হচ্ছে, চায়ের গল্প, আজকে কিন্তু গল্পটা দুর্ভাগ্য আমাদের কেউ চা দিচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, আশিক, আমাদের ক্যামেরার ওই পারে যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, আপনারা যদি আমাদের জন্য চায়ের ব্যবস্থা করেন আমরা কষ্ট পাবো না কিংবা রাগ করবো না, কিছু মনে করবো না। না So, তোমার এই কথা কেউ শুনবে না। শুনবে না? আচ্ছা, যাই কবি হোক, নীরব, মাঝে মাঝে কবি কবি এতই পরিমাণে নীরব থাকে যে আমরা খুঁজে আর কবিকে খুঁজে পাই না, যে কবি কোথায়, হুম হুম আমরা কোথায়। বুঝতে পেরেছো ভাইয়া? এক্স্যাক্টলি। না, আজকের আড্ডাটা চায়ের হলেও আমাদের শেখার অনেক কিছু শেখার, আমরা শিখছি যে কি আসলে কি করছি, কারণ আমি আমার ভেতরে যেটা দিচ্ছি সেটা আসলে কি হচ্ছে, ওই আমাদের ওই বেইলির মধ্যে যে ওইটা আসলে কি ভালো ফলাফল দিচ্ছে নাকি খারাপ ফলাফল দিচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি যে ওই আপনি 100টা পুশ আপ দেওয়ার আগে আপনি এইটা ঠিক করেন যে আপনি কি খাচ্ছেন, ওইটা কতটুকু আপনাকে আপনার হেল্প করছে নাকি ক্ষতি করছে, এটা আপনি জানেন আরো বোঝেন। কারণ জানলে একটা পর্যায়ে আমরা কিন্তু কি করতে পারি, মানতে পারি এবং আমাদেরই ভালো হয়। ঠিক। ইসমাইল হোসেনকে দেখছি অনেকগুলো কমেন্টস করেছে, আমি এতক্ষণ কমেন্টসের দিকে তাকাইনি। সেটা হচ্ছে তিনি বেশ অনেকবারই বলেছেন হুম হুম। যে ভালো, আমাকে ভালো লাগছে, আশিককেও ভালো লাগছে। এটা কি বলেছে? কমেন্টসে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা 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 আচ্ছা। আপুকে খুব, আপুকে খুবই সুন্দর, কি তারপরে লাইন আর নাই আর কি, যাই হোক বুঝে নিলাম। না, আচ্ছা, মন্দির সাথে শীতল তো ও সন্ধ্যার রজনীতে যদি থাকো তুমি পাশে, তবে তোমারই উষ্ণতায় আমি আমার শীতল রিক্ততা। হুম ইসমাইল হোসেন হচ্ছে একটু কবি মানুষ, কাব্যিক কাব্যিক অনেক বিষয়গুলো আমরা আহ, দেখি তার কাছ থেকে। আর একটু ভর দুপুর কি আমাদের এই শোর্ট টাইমটা একটু মানে অফ টপিকের মতোই, তাই না? হুম যে হুম। মানুষজন একটু অনেক ব্যস্ত থাকে, অনেক ধরনের। অনেকগুলোই কমেন্টস করেছেন, চা খেতে প্রচুর আগ্রহী, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমরা কিন্তু হ্যাঁ, চা নিয়ে আসলেই অনেক আপু খুবই গুরুত্বপূর্ণ। সুন্দর, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আপুকে সুন্দর বলার জন্য। আর আশিকও কিন্তু এমনিই সুন্দর, হ্যান্ডসাম। না না, ও অনেকগুলো কমেন্টস করেছে, সে শুনছে এবং তার কাছে প্রোগ্রামটাও ভালো লাগছে। তো আমাদের আসলে জ্যোতিষ ডায়েরি বেশি সময়ের না, অল্প সময়ে আমরা বলি। হুম। আহ তো তুমি কি বলো, আমরা শেষ করব? আমি শেষ করব, কিন্তু তার আগে দুইটা বিষয় নিয়ে একটু জানার ছিল, একটু আলোচনা করার ছিল বলো। আমার। সেটা হচ্ছে আমাদের লাইক একটা প্রশ্ন তোমার কাছে আছে আমার, সেটা হচ্ছে ফেইলিওরটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করো, লাইক যে ফেইল হয়ে গেলা কোনো একটা গোলে, হুম হুম। সেটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করো, লাইক কিভাবে এটাকে, তুমি কি প্যানিকড হয়ে যাও নাকি কাম ডাউন করো, নাকি অনেকে আছে যারা মেডিটেশন করে, অনেকের লাইফস্টাইলই ওরকম যে ফেইলিওরটাকে তারা কিছুই মনে করে না, মানে FAIL, ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, তারা মনে করে যে লার্নিং এর প্রথম ধাপটাই হচ্ছে ফেইল। তো তুমি এটাকে কিভাবে দেখো এবং এটাকে কিভাবে হ্যান্ডেল করো? কারণ আমাদের মানে বর্তমানে আমি সেদিন দেখছি যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড তো আছেই, বাংলাদেশেও কিন্তু সুইসাইডের রেট রয়েছে। আর একটা মানুষ কিন্তু তখনই কিন্তু ওরকম চিন্তা করে যে নিজের জীবনকে সে ক্ষতি করবে, হতে পারে সেটা সে তার হাত কেটে দিল, কিংবা লাইফের যে কোনো ক্ষতি, সে ওষুধ খেয়ে ফেললো। মানে আমি বলবো যে যদি এখনো কেউ ঢাকা মেডিকেল যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে, তাহলে সে 2-3টা কেস পাবে যারা দেখা গেছে ভালোবেসে হোক, যে কারণেই হোক, যেকোনো তারা ব্যর্থতায় ওষুধ খেয়ে ফেলছে, মানে জীবনের ঝুঁকিটা নিয়েছে। সো দিন শেষে তো ফেইলিউরটাকে তারা কি করতে পারে না, হ্যান্ডেল খেতে করতে পারে পারে না। না। সো তুমি কিভাবে হ্যান্ডেল করো, কিংবা তোমার লাইফে কোনো ফেইল এসেছে কিনা, নাকি সবকিছুই সাকসেস? না, সে প্রচুর সামথিং অ্যাবাউট দ্যাট। ব্যর্থতা আমার লাইফে, অনেকবার অনেক ব্যর্থতার স্টোরি আছে, হুম অনেক হুম না পারার গল্প আছে। তো এই ব্যর্থতা পরাজয় গুলো মনে হয় আমার জীবনে আছে বলে আমি এত বেশি স্ট্রং হয়েছি। হুম আমার কাছে আমার আমার জীবনের প্রচুর বিপর্যয়ের গল্প আছে, প্রচুর। মানসিক ভাবে আনস্টেবল, লেখাপড়া থেকে শুরু করে বা ক্যারিয়ারের বিভিন্ন জায়গায় এত হুম আমার ড্রপ, এত আমি বিপর্যস্ত বা এতবার আমি পড়ে গিয়েছি, হুম হুম কিন্তু আমি সবসময়
একটা কথা নিজেকে বলেছি পড়ে গেছি, বাট আমি উঠে দাঁড়াবো, বা নিজের নিজের ভেতর একটা শক্তি সবসময় জমিয়ে রেখেছি যে আবারও উঠে দাঁড়ানোর একটা চেষ্টা আমি করে দেখি না কি হয়, শেষ পর্যন্ত কি হয়। এই একটা মানে পাওয়ার বলো বা একটা স্পিরিট বলো, সেটা মানে সবসময় আমাকে নিজের মোটিভেশন। আমি চলেছে। কারণ যদি বলি সেটা হচ্ছে উপন্যাসের মতোই হবে, যে তুমি আমার স্টোরিগুলো যদি বলতে শুরু করি, যে কতবার আমি কত ভাবে আঘাতপ্রাপ্ত, মানসিক ভাবে, হেলথ, সবকিছু দিক থেকে, মন ভাঙা থেকে শুরু করে, বোঝাই যায় মন না। ভাঙা থেকে শুরু করে অনেক অনেক খারাপ গল্প আছে, অনেক হেরে যাওয়ার গল্প আছে, অনেক বিপর্যয়ের গল্প আছে, অনেক লাইফে কি ব্যর্থতার এরকম গল্প। হয়েছে যে আমার সব শেষ, আমি আর বেঁচে কি করব, এরকম কোনো মুহূর্ত এসেছে কিনা? এরকম মুহূর্তে যে আসেনি সেটা বলবো না, এরকম মুহূর্তে আমি বলেছি, চিন্তা করেছি যে সব খারাপের একটা ভালো দিক আছে, সেই ভালো দিকটা কি, আমি সেটাই খুঁজে বের করি। সব খারাপের একটা ভালো ভালো দিক দিক আছে, সব খারাপের একটা ভালো দিক আছে। সে ভালো দিকটা কি আমরা ওইভাবেও ভাবতে পারি। যেমনটা আমি বলেছি যে আমি এখন অন্ধকারের মধ্যে আছি, এর থেকে আর খারাপ কি হবে, তার মানে এর থেকে ভালোই হবে। নেক্সট যেটা হবে, মানে আমি এখন আমার সময়টা অনেক খারাপ যাচ্ছে, এখন এটাকে আমি মানে সার্ভাইভ করছি, আমি আবার ভাবছি যে এর থেকে আর খারাপ আমার লাইফে কি হবে, এরপরে যেটা হবে ওটা ভালোই হবে। ভালোই হবে, ঠিক। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে একটা ছোট কোনো কাজ বা একটা ছোট কোনো উদ্যোগ উদ্যোগ গ্রহণ করা, এন্টারপ্রেনারশিপ হওয়া, সেটা হতে পারে যে আমি পড়াশোনা করছি, এর পাশাপাশি আমি একটা ছোট্ট একটা স্মল একটা বিজনেস দিলাম, কিংবা একটা ইউটিউব চ্যানেল দিলাম, কিংবা আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসলাম, হ্যাঁ, কিংবা আমি আমার হেলথ নিয়ে আমি কনসিয়াস, যার কারণে আমি একটা উদ্যোগ নিলাম যে আমি এভরিডে জিম করব। এটা হয় কি, মানে আমি কয়েক মাস করে দেন আমি ছেড়ে দিলাম, আমি আসলে সফলতাটা পেলাম না। সো এই যে মানে আমাদের দেশের অনেক মানুষের মধ্যে আমি মেন্টালিটা দেখি যে কয়েক মাস করেই ছেড়ে দেওয়ার প্রবণতা, কিংবা আমি একটা উদ্যোগ নিলাম, আমি একটা কোর্স করব, ওটা করে আমি ফ্রিল্যান্সিং করব, সে কয়েক মাস করে ছেড়ে দিল, যার কারণে অনেক অনেক মানুষ আমি দেখছি যারা আসলে ব্যর্থ হচ্ছে। এইটা নিয়ে তোমার কিছু বলার আছে কিনা, যে এদের উদ্দেশ্যে মানে তোমার কোনো মতামত আছে কিনা, যে যেমন ধরো তোমার এই ক্যারিয়ারটা, এই যে আমরা এই অনুষ্ঠানটা করছি, এটা কি 1-2 মাসের ফল? 15 বছর। ও মাই গড, লাইক মানে 15 years she's trying and she's talking in front of camera. After that সে এখন এই যে আজকে এত ভালোভাবে সে কথা বলছে, এই যে এত বিষয় টপিক এত কিছু নিয়ে, আমাদের কিন্তু কোনো তেমন কোনো কিছু নোট করার, মানে আমার যদিও লাগে ধীর, কিন্তু আমি দেখি কোনো নোট করাও লাগে না, সবকিছু মেমোরিতে সেট আপ। কারণ একটা ক্যামেরার সামনে কথা বলা, এটা খুবই খুবই লাইক মানে হাত পা কাঁপে। আমি এমনও মানুষকে দেখেছি যে ক্যামেরার সামনে কাঁপাকাঁপি শুরু করতেছে, মানে সে যে বলবে কিছুই তার বেরোচ্ছে না। তো এই যে তোমার মানে 12 থেকে 15 বছরের একটা ফল, কিন্তু আমাদের যারা ইয়াং আমরা আছি, এরা আমরা 2-3 মাসেই আমরা সফল হতে চাই। হাঁপিয়ে যাও না, বা হচ্ছে না, হচ্ছে না, আমরা ছেড়ে দিচ্ছি, মনে হচ্ছে না মানে এখনই পাচ্ছি না, এই যে একটা অস্থিরতা, সেই কাজটার এই জন্য ব্যক্তিদের উদ্দেশ্যে তোমার কি, মানে আমি তুমি কি ভাবছো, কিংবা কি সামারি বলার টেনে আছে? শেষ করব ভাইয়া, একটু সামারি টেনে শেষ করি। সামারি হচ্ছে যে আমি কেন এখানে 15 বছর আছি বলো, পেছনে একটা সূত্র আছে, সেটা হচ্ছে ভালোবাসা। এই প্রফেশনটাকে আমি অনেক ভালোবাসি, আমার মতো করে ভালোবাসি। লাভ, আচ্ছা। যখন তোমার প্রফেশন তোমার ভালোবাসার জায়গায় দাঁড়াবে, তখন সেটাকে তুমি কাজ হিসেবে দেখবে না, তোমার ভালোবাসা হিসেবে দেখবে। আমাকে একজন যিনি ট্রেন আপ করেছেন, যিনি শিখিয়েছেন, একজন ফরেনার, তিনি এভাবে বলেছেন যে মুন, তুমি যখন ক্যামেরার দিকে তাকাবে, তুমি ভাববে ওটা তোমার ভালোবাসার একজন মানুষ, তোমার চোখে যেন সেই ভালোবাসাটা থাকে, যে ভালোবাসা নিয়ে তুমি তোমার প্রিয় মানুষের দিকে তাকাও। তুমি দেখবে যতবার আমি ক্যামেরার দিকে তাকাই, আমি ঠিক ওই একটা লাইন আমার মাথায় ঘুরে, যে আমি যাকে দেখছি তাকে আমি অনেক ভালোবাসি। তো আমি যখন ক্যামেরার দিকে ভালোবাসার চোখে তাকাই, ওপাশ থেকে যখন বন্ধুরা আমাকে দেখে, তারা আমার চোখে সেই ভালোবাসাটা দেখতে পায়, তারা সেখানে থেকে যায়, তারা আমাকে খুঁজতে যায়। তো যেখানেই প্রিয় বন্ধু তুমি আছো না কেন বা ছেড়ে দিচ্ছ না কেন, আমি বলবো ভালোবাসো, সেই বিষয়টাকে ভালোবাসো, তাহলে দেখবে সেটা কাজ না, সেটা বোরিং এর কোনো ব্যাপার না, সেখানে তোমার সমগ্র সত্তা ঢুকে যাবে, আর তার জন্য তুমি অনেক কিছু করতে পারবে। কারণ যাকে আমরা ভালোবাসি তার জন্য আমরা অনেক কিছু করতে পারি। তার মানে হচ্ছে তুমি ভালোবাসো, আর ওই যেমন দীর যে চাংটা ছিল যে ভালোবাসা, যে আমি ক্যামেরা কেমন ভাবে ভালোবাসবো, যে এটা আমার লাইক
মানে আমার ভালোবাসার একটা জায়গা এবং একটা ঊর্ধ্বে একটা জায়গা, এবং যে যে প্রফেশনে আছে ওই জায়গাটাকে ভালোবাসতে হবে। না, এটা গুড। আমি মনে করি যে এই দুইটা জিনিস নিয়ে যদি কেউ কোনো কিছুতে নামে, তার একটা লাস্টিংও হবে এবং মানে তার কনসিস্টেন্সিও থাকবে এবং সে সফলতার চূড়ায় যেতে পারবে। যাক, ভালো, এটা খুবই ভালো লাগলো শুনে। আমিও চেষ্টা করব। আমি লার্নিং আসলে আজকের শোতে আসলে অনেক কিছুই শিখছি এই আড্ডাটাতে, লাইক অনেক কিছুই, অনেক ইনফরমেশন এবং অনেক কিছু শিখলাম। সো ইয়া, ঠিক, আমরা একে অন্যকে তৈরি করি, একে অন্যকে গড়ে তুলি সবটা সময়। তো আশিক, বিদায় নিয়ে নাও ভাইয়া। হ্যাঁ, ভালো থাকো তোমরা সবাই। আর আমাদের কথায় কিংবা আমাদের কোনো ইনফরমেশনে যদি কারো কোনো উপকার হয়ে থাকে, তাহলে তো অবশ্যই আমাদেরও উপকার, যে আমাদের দ্বারা কারো কোনো উপকার হচ্ছে। আর আমাদের কথায় কোনো ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকলে অবশ্যই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এই বলে আজকের আলোচনা আমি এখানেই ইতি টানছি। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। দারুণ প্রাণ চঞ্চল্যে ভরপুর, একদম সেই and you're পরিমাণে। looking beautiful, someone say it. যাই হোক, আমাকে বলে নাই, সমস্যা নেই, you're আমি looking তো very বলছি, good. আমি তো তোমাকে বলি ভাইয়া, তাই না? Okay. মুনাবু বলেছে এটা একটা বড় সার্টিফিকেট। আসলে বেসিক্যালি সকালের টাইমটাতে আমার মনে হয় আমাকে যারা দেখে এরা আসলে মনে হয় অ্যাক্টিভ থাকে না, যার কারণে এরা কেউ নেই, কেউ বলেনি আই থিঙ্ক। আর মুনাপো তো হচ্ছে একটা ভাইরাল একটা ফেস, সে যদি রাত 3টার দিকেও আসে তাও এসে বলার মতো অনেকেই আছে যারা বলবে এই মুন্দি মুন্দি, মানে চলে আসবে। এটা ভালোবাসা। যাই হোক, ভালোবাসা। আজকের মতো শুভ দুপুর। যত্ন নেবেন, সিজন চেঞ্জ হচ্ছে, অনেক অসুস্থতা, অনেক সমস্যা। মাস্ক পরলে অনেক বেশি ভালো হবে। পানি, তারপর হচ্ছে শাকসবজি, ফলমূল, নিজের যত্নটা নিজের নিতে হবে প্রিয় বন্ধু। ওটা কিন্তু কেউ আপনাকে ধরে কিন্তু কিছু করবে না যে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। হয়তো পরিবারের মানুষজন বা বাবা মা বলতে পারে, কিন্তু সেটাও কিন্তু আপনাকে নিজের সুরক্ষাটা নিজেরই নিতে হবে। তো আজকের মতো নিচ্ছি বিদায়।